ইস, শেষ দিন কি ইন্ডিয়া এ টিমের ম্যানেজমেন্ট আরেকটু সাহসী হতে পারলো না? আরেকটু গার্ডস নিয়ে তারা যদি ইনিংসটা আগেভাগেই ডিক্লেয়ার করে দিতে পারতো, তাহলে তো ম্যাচ জয়ের একটা খুব ভালো মতো চান্স ক্রিয়েট করে ফেলেছিল ভারতীয় এ দল, যেটা নিয়ে আমরা গতকালের ভিডিওতেই ডিসকাস করেছিলাম। তো সেকেন্ড আনঅফিসিয়াল টেস্টের লাস্ট ডেতে ভারতীয় এ দল তো তাদের খেলাটা শুরু করেছিল 4 উইকেটে 163 ওই অবস্থায়। তখন ধ্রুব জুরেল আর নীতিশ কুমার রেড্ডি ব্যাটিং করছিলেন। ফার্স্ট সেশনে ওই প্রথম ঘন্টায় তারা দুজনেই চমৎকার কিছু শট খেলেছেন, কিন্তু ধ্রুব জুরেল নিজের ইনিংসটাকে বড় করতে পারেননি। দলগত 206 রানের মাথায় তিনি একটা গুড লেংথ জোনের আউটগোয়িং ডেলিভারিতে ওই জায়গায় আউটসাইডের শিকার হয়, উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছিলেন 28 রান করে। এরপর ক্রিজে শার্দুল ঠাকুর এসেছিলেন। শার্দুল ঠাকুর আর নীতিশ কুমার রেড্ডির মধ্যে একটা 47 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। দুজনেই বেশ কিছু চমৎকার শট খেলেছেন। শার্দুল ঠাকুর তো লং অনের উপর দিয়ে দুটো বিশাল বিশাল ছক্কা মেরে দিয়েছিলেন, কিন্তু ওই দলগত 253 রানের মাথায় নীতিশ কুমার রেড্ডি তিনিও কিন্তু একটা গুড লেংথ জোনের ডেলিভারিতে ওই ইনসাইডেজ হয়ে প্লেড অন হয়ে গেছিলেন। 42 রানের বেশি তিনিও কিন্তু করতে পারেননি। এরপর শার্দুল ঠাকুর আর তানুষ কোটিয়ানের পার্টনারশিপটাও খুব বেশি বড় হয়নি। ওই জায়গায় 268 রানের মাথায় শার্দুল ঠাকুর ওই একইভাবে গুড লেংথ জোনের ডেলিভারিতেই তিনিও বোল্ড হয়ে গেছিলেন 34টা রান করে। ওই জায়গায় যখন আম্পায়ার লাঞ্চ ব্রেক ডাকলো, তখন ভারতীয় এ দলের স্কোরটা 7 উইকেটে 268, মানে হিসাব মতো প্রথম সেশনে তারা 105 রান তুলে ফেললো, 3টা উইকেট হারিয়ে ফেলেছিল। তখন ক্রিজে ছিলেন ওই আনশুল কম্বোজ আর তানুষ কোটিয়ান। এরপর সেকেন্ড সেশনের খেলা যখন শুরু হলো, এই দুজন কিন্তু মানে আমাদের সবাইকে মানে একেবারে চমকে দিয়ে রীতিমতো বলতে পারেন দুর্ধর্ষ ব্যাটিং করেছে, যেটা আমরা কেউই এক্সপেক্ট করিনি। চমৎকার কিছু শট তো যেমন নেগোশিয়েট করেছেন, তেমনি ইংল্যান্ড লায়ন্সের বোলারদের এগেনস্টে তারা যেভাবে ডমিনেট করেছে সেটা কিন্তু সত্যি প্রশংসার দাবি রাখে। তো ওই জায়গায় পুরো সেকেন্ড সেশনটা এই দুজন ব্যাটিং করলো, 149 রানের একটা ম্যামথ পার্টনারশিপ গড়ে তুললো, যার ফলে ভারতীয় এ দলের স্কোরটা পৌঁছে গেল 7 উইকেটে 417। তো এরপর যখন ওই টি ব্রেক ডাকলো আম্পায়াররা, তারপর মানে পোস্ট টি ব্রেকে দেখা গেল মানে ভারতীয় এ দল আর ব্যাটিং করতে নামেনি, ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছে, যার ফলে ইংল্যান্ড লায়ন্সের সামনে টার্গেটটা দাঁড়িয়েছিল 439 রানের, এরকম একটা ম্যামথ মানে টার্গেট। তো এই জায়গায় ভারতীয় এ দলের বোলাররা কিন্তু ওই জায়গায় দারুণ শুরু করেছিল। মানে ওই জায়গায় মানে তাদের ওপেনিং জুটি মানে খুব বেশি বড় হয়নি, মাত্র 16 রানের মাথায় টম হেনিস, যিনি কিনা ফার্স্ট ইনিংসে 50+ স্কোর পেয়েছিলেন, আগের ম্যাচে 171 করেছিলেন ইন্ডিয়া এ টিমের এগেনস্টে, তার উইকেটটা ওই জায়গায় শুরুতে কিন্তু তুষার দেশপান্ডে তুলে নিয়েছিলেন। ওই জায়গায় আমার প্রশংসা করতে হবে নীতিশ কুমার রেড্ডির, কারণ আউটসাইডেজ হয় তিনি তো ওই উইকেটের পেছনে স্লিপ কর্ডারেই ক্যাচ দিয়েছেন, কিন্তু সেকেন্ড স্লিপে নীতিশ কুমার রেড্ডি যেভাবে আর কি মানে ডাইভ দিয়ে মানে ক্যাচটা নিয়েছেন সেটা কিন্তু সত্যি প্রশংসার দাবি রাখে। এরপর আনশুল কম্বোজ আমার মনে আছে ইনিংসের ওই 9th ওভারে বল করতে এসে ওই সেম ওভারেই তিনি দুইটা উইকেট তুলে নিয়েছিলেন, ফার্স্ট বলে আর ওই ওভারে 4th ডেলিভারিতে। তো মানে চমৎকার বোলিং প্রদর্শনী ওই জায়গায় ভারতীয় এ দলের বোলাররা করেছে। সবাই উইকেট না পেলেও মানে যথেষ্ট প্রেশারে রেখেছিলেন ইংল্যান্ড লায়ন্সের ব্যাটারদেরকে। 11 ওভারে মাত্র 32 রানে 3টা উইকেট খুঁয়ে ফেলেছিল ইংল্যান্ড লায়ন্স। তো এরপর মানে ম্যাচের অফিসিয়ালি তখনও প্রায় 1 ঘন্টার মতো বাকি ছিল, কিন্তু ওই খারাপ আলোর জন্য আম্পায়াররা আগেভাগেই খেলাটা বন্ধ করে দিতে বাধ্য হলো। তো যার ফলে এই সেকেন্ড আনঅফিসিয়াল টেস্টটা ড্র হিসেবেই শেষ হলো। তো এই জায়গায় আমার একটা প্রশ্ন রয়েছে, এই তানুষ কোটিয়ান আর আনশুল কম্বোজ এরা দুজন তো মানে ইন্ডিয়ার মানে যে আর কি মূল 18 জনের টেস্ট স্কোয়াড সেই টিমের তো অংশ নয়। তো এদের ব্যাটিং পরীক্ষা করে দেখার তো খুব একটা এখানে মানে প্রয়োজন ছিল বলে আমার মনে হয় না। তো ইন্ডিয়া যখন ওই মানে 70 বা 75 ওভার মতো খেলে ফেলেছিল, তখনই কিন্তু তাদের স্কোরটা ওই 320 বা 330+ মতো হয়েই গেছিলো। আর ফার্স্ট ইনিংসে 21 রানের মতো লিড ছিল। তো সব মিলিয়ে আমরা যদি 350+ রানের একটা টার্গেট তখনই ইংল্যান্ড লায়ন্সকে সেট করে দিয়ে তাদেরকে ব্যাটিং করতে নামিয়ে দিতে পারতাম ওই সেকেন্ড সেশনের মধ্যেই, তাহলেই তো বলতে গেলে আমরা ওই ইংল্যান্ড লায়ন্সকে অল আউট করে দেওয়ার জন্য যথেষ্ট পর্যাপ্ত সময় পেতাম। কারণ মাত্র 11 ওভারের ভেতরেই বা 11 তো বাদ দিন, 9 ওভারের মধ্যেই তো আমরা 3 উইকেট তুলে ফেলেছিলাম। তো সেখানে যদি একটা গোটা সেশন অন্তত 30 বা 35 ওভার যদি আমরা হাতে পেতাম, তাহলে তো ইংল্যান্ড লায়ন্সকে আমরা ডেফিনেটলি অল আউট করে দিলেও দিতে পারতাম। তো এই জায়গাতেই আমার ওই ভারতীয় এ দলের ম্যানেজমেন্টের ডিসিশনটা নিয়ে প্রশ্ন তুলতে ইচ্ছা করছে। মানে তারা যদি টেস্টের মূল স্কোয়াডের অংশ হতেন, তাহলে না হয় ঠিক আছে, মানলাম যে তাদের ব্যাটিংটা ওই জায়গায় একটু পরীক্ষা করে দেখে নেওয়া হচ্ছে, মানে তারা ওই জায়গায় এই সিচুয়েশনটা কীভাবে ডিল করে সেটা না হয় মানে একটা আর কি মানে পরীক্ষা হয়ে যাচ্ছে। সেখানে যদি নীতিশ কুমার রেড্ডি, ধ্রুব জুরেল কিংবা শার্দুল ঠাকুরের মতো ব্যাটাররা ছিলেন, তাহলে আমার প্রশ্ন তোলার কোনো জায়গা ছিল না, কারণ এরা টেস্ট স্কোয়াডের অংশ। কিন্তু ওই আনশুল কম্বোজ কিংবা তানুষ কোটিয়ান এরা তো এই মুহূর্তে আর কি কেউই টেস্ট স্কোয়াডের অংশ নন। তো তাদের ব্যাটিংটা এই মুহূর্তে পরীক্ষা করে দেখার খুব একটা প্রয়োজন ছিল না, যখন আপনার ম্যাচ জয়ের একটা খুব ভালো মতো চান্স ওই জায়গায় ক্রিয়েট হয়ে গেছিলো। তো এই জায়গায় ইন্ডিয়া এ টিমের ম্যানেজমেন্টের এই ডিসিশনটার আমি চরমতম নিন্দা করছি, যেখানে তাদের গেম সেন্সের অভাবটাই প্রবলভাবে ফুটে উঠেছে বলে আমার মনে হয়। নাহলে গার্ডসটা তো দেখানো যেতেই পারতো। তারা কি ভেবেছিল যে ওই জায়গায় যদি মানে ইনিংস ডিক্লেয়ার করে দেয়, এই দেশ সেশনের মধ্যে ইংল্যান্ড লায়ন্সের ব্যাটাররা 351 বা মানে 350+ রান চেস করে জিতে যাবে? এটা তো সম্ভব নয়, এটা কার্যত অসম্ভব ব্যাপারই। তো এই জায়গায় আমি আবারও বলছি, তাদের গেম সেন্স বা গেম রিডিং নিয়ে যথেষ্ট কিন্তু প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে। তো যাই হোক, ওই তানুষ কোটিয়ান আনশুল কম্বোজ দুজনেই কিন্তু মানে নট আউট থেকেই আর কি ইনিংসটা শেষ করেছিলেন। তানুষ কোটিয়ান 90 রানে আর আনশুল কম্বোজ 51 রান করে তারা ক্রিজ ছেড়েছিলেন। তো ওই জায়গায় বলতে হবে
মানে আপনি যখন তাদের ব্যাটিং করারই সুযোগ দিলেন, তাহলে তানুষ কোটিয়ানকে সেঞ্চুরি করার সুযোগটা দিলেন না কেন? ওটাও তাহলে দিয়ে দিতে পারতেন। সেই ম্যাচ যখন ড্রই হবে, সেটাই যখন আর কি এক্সপেক্টেড ছিল, এরকম খারাপ আলো বা খারাপ ওয়েদারের জন্য তো আগেভাগেই খেলা বন্ধ হয়ে যাচ্ছে, আগের 3 দিনও এইরকম সেম ঘটনা ঘটেছে, তখন সেখানে আরেকটু স্মার্ট ডিসিশন নেওয়া ডেফিনেটলি উচিত ছিল এই ইন্ডিয়া এ টিমের ম্যানেজমেন্টের। একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা? কমেন্টে জানান।